চট্টগ্রামে বিআরটিসি বাস চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন। নাটোর ও গোপালগঞ্জে সড়কে প্রাণ গেছে আরো 4 জনের। হাম উপসর্গে শিশু মৃত্যু বাড়ছে, সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরো 2 জনের। বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। নানা সংকটে ঢুকছে খুলনার বক্ষব্যাধি হাসপাতাল। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, সেবা না পেয়ে অন্যত্র ছুটতে হচ্ছে রোগীদের। ডাকসিকর বললি আমাকে ভয় থাই পড়ান, এমনি তো বাঙ্গা বাথরুমে দেখা আছে নোংরা গন্ধ, দরজা জানালা কিছু নেই। এখন তো ওষুধ আমাকে সাপ্লাই নেই, তা দেবো কি করে? নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা প্রতিষ্ঠানেও প্রভাব বিস্তার। সিরাজগঞ্জে পুলিশের বসানো সিসি ক্যামেরাগুলো অকেজো, পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। আমি এখন অনেকটা ভয় আছে, মাদ্রাসা ঠিক করে যাইতে পারতেছি না। দেখা গেছে 8-9 পর্যন্ত পড়ে তারপর আমরা বিয়ে দিতে বাধ্য হচ্ছি। এই মারামারি এগুলোর মধ্যে এখন এই এলাকাটা আমাদের একবারে অনিরাপদ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ জানায় চট্টগ্রামের ফটিকছড়ির পাইনদং এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিআরটিসি বাস। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেলের 2 আরোহীর। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মারা গেছেন আরও 3 জন, তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পুলিশ জানায় সকালে মোটরসাইকেলে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন জীবন, হীরা ও সাইফুল। আমতলী ব্রিজ এলাকায় পৌঁছলে একটি ট্রাক চাপা দেয় তাদেরকে। এতে ঘটনাস্থলেই নিহত হয় জীবন ও হীরা। পরে আহত সাইফুল রাজশাহী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গিয়েছে আরও এক ভ্যান চালকের। ঈদের ছুটি শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক পথে নেই যানজটের ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়েছে। যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ। ফিরতি যাত্রায় যানজট না থাকায় স্বস্তি জানিয়েছেন কর্মস্থলে ফেরা মানুষ। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপার করছে 20টি লঞ্চ। নিজের গন্তব্যে পৌঁছাইলাম। রাস্তাঘাটে যানজট কমেছিল, আর আপাতত আজকেও আসছি, যাওয়ার দিনও গেছি, ওই দিনও জাম ওরকম ছিল না। এবার ইনশাল্লাহ ভালোভাবে ঈদ কেটেছে, আবার সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। আজকে ঢাকায় যাচ্ছি, এখন পর্যন্ত কোনো ভোগান্তি মুখোমুখি হয় নাই। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। চট্টগ্রামে বাস ও ট্রেন স্টেশনগুলোতে বাড়ছে যাত্রী চাপ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন? বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে কিনা এবং যাত্রীরা কি বলছেন এ বিষয়ে? এই মুহূর্তে চট্টগ্রামে আসলে মুষলধারে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টি নামার পর আমরা দেখছি যে বাসের যে যাত্রীরা, অর্থাৎ যারা পরিবারের সাথে ঈদ কাটিয়ে এসে কর্মস্থলে ফিরছে, আমরা দেখছি প্রতি ঘন্টায় আসলে অন্তত 20 থেকে 30টি বাস দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু চট্টগ্রামে এসে ভিড়ছে, অর্থাৎ চট্টগ্রামে এসে পৌঁছাচ্ছে। এবং বাসের যাত্রীদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছেন এবার আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা তেমন কোনো যানজট পাননি, এবং এছাড়া তারা বাড়তি ভাড়ার যেই কথাটি আপনি বললেন, বাড়তি ভাড়ার তেমন কোনো অভিযোগ তাদের পক্ষ থেকে নেই।
এবং প্রত্যেকটি যাত্রী কিন্তু স্বস্তিতে তাদের কর্মস্থলে ফিরতে পেরেছেন পরিবার পরিজনদের সাথে ঈদ কাটিয়ে। এবং আজ থেকেই আপনাকে জানিয়ে রাখি, সরকারি সমস্ত অফিস খুলেছে, অফিস আদালত এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও কিন্তু তাদের যে অফিস কার্যক্রম সেই অফিস কার্যক্রম শুরু করেছে। ফলত দীর্ঘ 7 দিনের ছুটি কাটিয়ে কিন্তু কর্মজীবী মানুষরা নগরে ফিরতে শুরু করেছে। রেলপথেও আমরা একই ধরনের চিত্র দেখেছি। ঘণ্টাখানেক আগে আমরা রেলপথের লাইভ দেখিয়েছিলাম, সেখানেও আমরা দেখিয়েছি যে রেলপথেও কিন্তু আসলে স্বস্তিতে কর্মজীবী মানুষরা চট্টগ্রামে ফিরতে শুরু করেছে। এবং বাসের যে বিষয়টি সেটি হলো সড়কপথে কোনো ধরনের যানজট না থাকায় এবারের ঈদে কিন্তু আসলে বেশ স্বস্তিতে ঈদ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বন্দরনগরীর কর্মজীবী মানুষরা। তো এই ছিল ঈদের ছুটি শেষে যে কর্মস্থলে ফিরছে মানুষ তার খবরাখবর পুরোপুরি। ধন্যবাদ রিফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে হাম উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে প্রাণ গেছে আরও 2 শিশু। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে সিলেটে মৃত্যু হলো 61 জনের। নতুন করে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন 78 জন। মোট চিকিৎসাধীন 256 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন। মোট চিকিৎসাধীন 102 জন। এছাড়া বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। হাম উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবারে জানবো সিলেটের হাম পরিস্থিতির খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হাম উপসর্গ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা তো প্রতিনিয়ত বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? এত মৃত্যুর ঠিক কারণ কি? পুরোপুরি দেখুন, মৃত্যুর মূল কারণ কিন্তু সংক্রমণ। কারণ সিলেটে আসলে আমরা যেটি দেখছি যে সংক্রমণ মানে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, এবং এতে করে যেহেতু সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি, ফলে হাসপাতালে ভর্তি রোগীর চাপ বাড়ছে এবং সেখানে যেসব খারাপ রোগীরা আছেন তাদের অনেকেরই শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে তারা মারা যাচ্ছেন। ফলে সংক্রমণ যখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আসবে না তখন পর্যন্ত এই যে মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যাটাও আসলে কমে আসবে না। এবং চিকিৎসকরা যেটি মনে করছেন যে যেহেতু আসলে টিকা, যে বিশেষ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে শিশুদের টিকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো আরও কিছুদিন সময় লাগবে সেই টিকার যে সুফল পেতে বা ওই যে সংক্রমণ কমে আসতে, এবং সংক্রমণ কমে আসলে মৃত্যু হারটা কমে আসবে। তবে এখন পর্যন্ত হাসপাতালের যে চিত্র সেটি আমাদের কাছে সুখকর নয়। প্রতিদিনই আসলে রোগীরা ভর্তি হচ্ছেন, প্রতিদিনই হাসপাতালে শয্যা সংখ্যা আসলে কোনোভাবে যে খালি থাকছে সেটি না, আসলে রোগীদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এবং এটা আসলে কোনো এই যে সংক্রমণ কমার কোনো লক্ষণ নয়। ফলে এই সংক্রমণ কবে নাগাদ কমবে সেটিও আসলে খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে আবার ঈদের ছুটিতে যেহেতু অনেকেই বাড়ি ফিরেছেন, বাড়ি থেকে বা শহরে ফিরবেন, ফলে সংক্রমণ বাড়ারও একটা আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে। ফলে যারা অভিভাবক আছেন, বিশেষ করে 6 মাসের নিচের শিশুদের যারা অভিভাবক, তাদের কাছে চিকিৎসকদের আসলে পরামর্শ রয়েছে তাদের যেহেতু টিকা দেওয়া সম্ভব না, ফলে তাদের পুষ্টিহীনতায় যাতে শিশুরা না ভোগে সেই দিকে নজর রাখার জন্য তারা বিশেষ পরামর্শ দিচ্ছেন। পুরবী। ধন্যবাদ নাবিল, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। আবাসিক ভবনগুলো পরিত্যক্ত। মূল ভবনের ছাদ সহ বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে, ফাটল ধরেছে পিলারেও। এমন পরিস্থিতিতে রোগী, চিকিৎসক ও সেবিকা সহ সবাই ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান নেন হাসপাতালে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও রয়েছে জনবলের সংকট। বলছিলাম খুলনা বরিশাল বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কথা, যেখানে প্রতিটি রোগীর বিপরীতে সেবিকা রয়েছেন গড়ে 3 জন, অথচ রোগী না থাকায় তাদের অলস সময় কাটাতে হচ্ছে। খুলনা নগরীর ফুলবাড়ি গেট মীরের ডাঙ্গা এলাকা। 1965 সালে ভৈরব নদের তীরে প্রায় 3 একর জমিতে নির্মিত হয় বিভাগীয় পর্যায়ের বক্ষব্যাধি হাসপাতাল। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে পরিত্যক্ত ভবন। বর্তমানে একটি ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম, যার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা খসে কিছু স্থানে বেরিয়ে গেছে ছাদের রড। টয়লেটগুলোর অবস্থা আরও শোচনীয়। খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়া প্যাথোলজি বিভাগ না থাকায় পরীক্ষা করাতে হয় বাইরে থেকে। ফলে 100 শয্যার প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি থাকে অর্ধেকেরও কম। ডাকছি করে বললি আমাকে ভয় থাই পড়ান, এমনি তো ভাঙ্গা। বাথরুমে দেখা আছে নোংরা, গন্ধ, দরজা জানালা কিছু নেই। বললে তখন বলে যে ওষুধ নাই, বা এখন তো ওষুধ আমাকে সাপ্লাই নেই, তা দেবো কি করে, এইরকম কথা বলে।
ভবনের এমন বেহাল দশায় শুধু রোগীরা নয়, ভয়, আতঙ্ক আর ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীরাও। তবে সবকিছুর ঘাটতি থাকলেও সেবিকাদের জন্য পদ রয়েছে 114টি। এর মধ্যে পদায়ন আছে 95 জন। ফলে কাজ না থাকায় অলস সময় কাটাতে হয় সেবিকাদের। আমরা চাই যে জায়গায় আরো রোগী বেশি হোক, আমরা রোগীদের বেশি সর্বোচ্চ সেবা দিতে চাই। আমরা জীবন মরণের ঝুঁকিতে আছি, ছাদের দিকে তাকাইলেই আমাদের আতঙ্কে থাকতে হয়। একদিন বৃষ্টি হলে 3 দিন পানি পড়ে, ফাইলপত্র, কাগজ, কম্পিউটার সবকিছু নষ্ট হয়ে যায়। হাসপাতালে মোট 184টি পদ থাকলেও 64টি শূন্য। এর মধ্যে গত 6 বছর ধরে সিনিয়র কনসালটেন্ট 2 জন ও রেডিওলজিস্ট পদটিতে লোকবল নেই। এক্সডিআর আছে, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এই টিবিগুলোর পেশেন্টগুলোর যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই, আমাদের ঊর্ধ্বতন বিশেষ করে সিনিয়র কনসালটেন্ট প্রয়োজন আছে। কনসালটেন্ট থাকলে আমরা একটু বিশেষজ্ঞদের কাছ থেকে আরও ভালো পরামর্শ নিতে পারতাম। সেটার অভাবে অনেক সময় আমার পেশেন্টকে খুলনা মেডিকেল রেফার করতে হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, লোকবল বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণের জন্য বারবার জানানো হলেও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাই ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম। 21 সাল থেকে ওনারা বহুবার এই ভবন ইন্সপেকশন পরিদর্শন করছেন এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছেন। তো ইন্টারিম সরকারের ঠিক আগ মুহূর্তেই তখন একটা ভিজিট হয়েছিল, ইনস্ট্যান্ট তাৎক্ষণিক এই সিনিয়র কনসালটেন্ট পদ পূরণের জন্য নির্দেশনা ছিল, কিন্তু এটা অর্ধাবধি বাস্তবায়ন হয় নাই। খুলনা বরিশাল বিভাগের একমাত্র এই বক্ষব্যাধি হাসপাতালে চলতি বছরের প্রথম 4 মাসে আন্তঃবিভাগে 121 জন ও বহির্বিভাগে 3481 জন রোগী চিকিৎসা নিয়েছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট দলগুলো করছে প্রভাব বিস্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শন, আধিপত্য বিস্তার, তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা। সম্প্রতি নোয়াখালীর একটি ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল সাইটে। দিনে দুপুরে 2 ছাত্রীকে অস্ত্র হাতে ধাওয়া করছে এক কিশোর। তাতে শিক্ষার্থী ছাড়াও আতঙ্কিত অভিভাবক ও শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, জেলার সেনবাগ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। পৃথক পরিচয় লেবাসে গড়ে উঠেছে দলগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, একই বিদ্যালয়ে সক্রিয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর কমপক্ষে 10টি গ্যাং। আমি এখন অনেকটা ভয় আছি, মাদ্রাসায় ঠিক করে যাইতে পারতেছি না। DMS-20, DX-20, DX-20, SDB, আরো এরকম অন্যান্য আরো অনেক গ্রুপের নাম আছে যেগুলো আমার হয়তো মনে নাই। কিছু গ্রুপে অনেক খারাপ খারাপ কার্যকলাপের সাথে জড়িত আছে, কিন্তু সব গ্রুপ আবার জড়িত নাই। দেখা গেছে 8-9 পর্যন্ত পড়ে তারপর আমরা বিয়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ আমরা এটা আমাদের সমাজ ব্যবস্থা ভালো না। প্রশাসন যদি এদের ভালো উদ্যোগ নেই, তো বাচ্চাদেরকে আমরা মাদ্রাসা পড়াইতে পারবো, না হলে বাচ্চাদের লেখাপড়া সব বন্ধ হয়ে যাবে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধে জড়াচ্ছেন কিশোর গ্যাংয়ের কিশোররা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর, এমনকি অস্ত্র প্রদর্শনের ঘটনাও বাড়ছে। যে ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল, তখনকার সময়ের নেতারা তাদেরকে শেল্টার দিত। বর্তমানে সেই ছেলেগুলোই আছে, আবার এখন নেতা চেঞ্জ হয়েছে। তাদের অনেক বড় ভাই আছে, তাদেরকে গোপনে শেল্টার দেয়, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করে না। আমাদের এখানে যে কিশোর গ্যাং আছে আমাদের সেনবাগে, বেশিরভাগ ক্ষেত্রে মাদকাসক্ত, ইফটিজিং এর সাথে জড়িত। সামাজিক ও পারিবারিক অবক্ষয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের অভাবকে কিশোর গ্যাংয়ের বিস্তারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সচেতন মহল। কিশোর গ্যাং যেগুলা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, গ্রুপে গ্রুপে দেয়া গেছে, নিজেরা নিজেদেরকে একবারে হিরো মনে করে ফেলতেছে। মুরব্বীর কোনো খেয়াল খুশি তোয়াক্কা করে না, আর অভিভাবকেও একেবারে আমি মনে করি অভিভাবকে দেয়। এই মারামারি এগুলোর মাঝে এখন এলাকাটা আমাদের একেবারে অনিরাপদ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিশোর গ্যাং দমনে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সামাজিক অপরাধ হিসেবে আমরা যদি কেউ কোনো অপরাধ করে, বয়সী কিশোর হলেও তাকে আইনের আওতায় আনার সুযোগ আছে। আমরা এই ধরনের অভিযোগ করলে বরাবরই ব্যবস্থা নিয়ে থাকি। সচেতন মহলের অভিমত, শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানো অসম্ভব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সিরাজগঞ্জ শহরে পুলিশের স্থাপন করা 100টি সিসি ক্যামেরার প্রায় সবগুলোই অকেজো। এতে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী।
প্রশাসন বলছে সিসি ক্যামেরা পুনরায় সচলের জন্য কাজ শুরু করেছেন তারা। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ব্যস্ততম শহর সিরাজগঞ্জ। জেলা সদর হওয়ায় প্রতিদিন নানা প্রয়োজনে উপজেলা ও গ্রাম থেকে শহরে আসেন শত শত মানুষ। পাশাপাশি শহরেও প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। ব্যস্ত এই শহরের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে 2021 সালে সিসি ক্যামেরার আওতায় আনে জেলা পুলিশ। শহরের 65টি পয়েন্টে 100টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। তবে কয়েক বছর ধরে অচল প্রায় সবগুলো। শহরবাসীর অভিযোগ, ক্যামেরা সচল না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা, যা সিরাজগঞ্জ শহরকে অনিরাপদ করে তুলছে। মেন রোড, মুক্তাপাড়া, এসএস রোড সহ সিরাজগঞ্জ পৌরসভায় ব্যাপকভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। তা আমরা চাই যে পূর্ববর্তী যেমন সিসি ক্যামেরা ছিল এখনও তেমন যেন সিসি ক্যামেরা আসে এবং সবাই যেন আমাদের আমরা যেন নিজেদেরকে নিরাপদ অনুভব করতে পারি। কয়েক মাস আগে শহরের চৌরাস্তা এলাকায় দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় এক কিশোরকে। প্রতিনিয়ত ইফটিজিংয়ের পাশাপাশি পাড়া মহল্লায় ও বসতবাড়িতে ঘটছে ছোট বড় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। সিসি ক্যামেরা না থাকায় অধিকাংশ অপরাধী থাকছে ধরাছোঁয়ার বাইরে। সিসি ক্যামেরা দিয়ে নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা যেন হয়, এটা আমাদের নাগরিক সকলের জন্য মৌলিক দাবি। সিসি ক্যামেরার আওতায় যদি সিরাজগঞ্জ পৌরসভাকে নিয়ে আসা যায় তাহলে এটা একটা নিরাপত্তায় থাকবে। পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন বলছে ক্যামেরাগুলো পুনরায় সচল করতে কাজ শুরু করেছেন তারা। আইন শৃঙ্খলা মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয় এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে তিনি চেয়েছেন যে সিরাজগঞ্জ পৌরসভাকে পুরাটাই সিসি ক্যামেরায় আওতায় আনার জন্য। তার নির্দেশনায় আমরা ইনশাল্লাহ সিরাজগঞ্জ পৌরসভা অতি অল্প সময়ের মধ্যেই পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। এই নির্বাচনের পরে আমাদের মাননীয় জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা যখন বসেছিলাম, আমি তখন উত্থাপন করেছিলাম যে সিসি ক্যামেরাগুলো আবার নতুন করে যাতে আমরা এস্টাবলিশ করতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য, এবং উনি সম্মতি দিয়েছেন এবং উনি বলেছেন যে এই বিষয়টি তিনি দেখবেন। তো যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় দেখতে চেয়েছেন, আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত পাবো। পুলিশের তথ্য মতে গত 3 মাসে পৌর এলাকায় চুরির ঘটনা ঘটেছে প্রায় 40টি। মারামারির অভিযোগ পাওয়া গেছে 17টি। তাপস সরকার, যমুনা নিউজ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন করা 10 জন আটকে আছে যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায়। বিজেপি জানায় গতকাল গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার গেট খুলে নারী ও শিশু সহ 10 জনকে পুশ ইন করে বিএসএফ। এ সময় যশোর বিজেপি 49 ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটকে দেয়। এখন তারা বেনাপোলের সীমান্তের বোম্বাতলা খাড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি। নদীর একপারে বসতি, অন্য পারে কবরস্থান ও স্থানীয়দের ফসলি জমি। ফলে প্রিয়জনের মরদেহ দাফন কিংবা কৃষিকাজের জন্য জমিতে যাতায়াত করতে গিয়ে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামবাসী। বিশেষ করে বর্ষা আর শুকনো এই 2 মৌসুমেই দুর্ভোগ। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। পাবনার সাঁথিয়া উপজেলার সুতিখালী নদী, একপাশে ভিটাপাড়া গ্রাম, অন্য পাশে এই গ্রামেরই একমাত্র কবরস্থান আর স্থানীয়দের ফসলি জমি। এলাকার কারো মৃত্যু হলে মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেয়ার একমাত্র ভরসা ডিঙি নৌকা। আর শুকনো মৌসুমে কাদা পেরিয়ে মরদেহ শেষ ঠিকানায় পৌঁছানো হয়ে পড়ে আরও কষ্টসাধ্য। এছাড়া অধিকাংশ কৃষিজমি নদীর ওপারে হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হয় দুর্ভোগ। কবরস্থানটা হচ্ছে নদীর ওই পারে, ওখানে যাওয়া আসা যাতায়াত ব্যবস্থাটা ভালো না। সকালে কবরস্থান জিয়ারত করব, তাও এই পানির জন্য যাইতে পারি না। চৈত মাসে মলিপের বাজান, এই সময় কে দোয় বাজান, ডোঙ্গা যাওয়াই নে বাজান। ওই পার থেকে ঘাস কেটে এই পারে সাঁতরায় নিয়ে আসলাম। এই কারণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই বৃষ্টি হলে আমরা খুবই উপকৃত হব। সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে 1 দশক আগে সুতিখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয়রা। তবে অর্থের অভাবে মাঝপথেই থেমে যায় কাজ। সবাই সাহায্য করছে, চাঁদা উঠে দিচ্ছে, অমুকে 500, অমুকে 1000 এভাবে দিয়ে এটা
সিদ্ধান্ত নিয়েছিল যে এই ব্রিজটা আমরা যাতে একটা লাশ নিয়ে যেতে পারি গোরস্থানে। ইউনিয়ন পরিষদের যে বিধিমালা আছে সেই মোতাবেক আমরা দরখাস্ত দিব যাতে অতি দ্রুতই আমাদের এই ব্রিজটাকে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়। প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ব্রিজ সংলগ্ন সড়কটি এলজিডির আওতাভুক্ত না হওয়ায় সেখানে ব্রিজ নির্মাণ সম্ভব হচ্ছে না। রাস্তাটা এলজিডি আইনভুক্ত নয়, তা আমি ইতিপূর্বে আইডিভুক্ত করার জন্য নির্বাহী প্রকৌশলী স্যারের দপ্তরে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আমাদের আইডিভুক্ত হওয়ার পর আমরা চেষ্টা করব ব্রিজটা ওখানে একটা ব্রিজ করার জন্য। মানবিক দিক বিবেচনা করে সুতিখালী নদীর ওপর ব্রিজ নির্মাণে সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।